আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি আছি ইটালির বোলোনিয়া শহরের একটি স্কুলে। তো ইটালির স্কুল কেমন হয় বা ইউরোপের স্কুল কেমন হয় এটা দেখানো কিন্তু আসলে আমার উদ্দেশ্য না। এরকম ভিডিও ইউটিউবে আপনারা হাজার হাজার পাবেন। আমার মূল উদ্দেশ্য হচ্ছে একটা প্রশ্ন করা যে আমাদের দেশের স্কুলগুলো বিদেশের স্কুলের মতো ইউরোপের স্কুলের মতো উন্নত কেন হয় না। এর উত্তরও সহজ। উত্তর হইল আমাদের দেশটা চালায় চোররা। বিগত 55 বছরে বা 54 বছরে যারা দেশ চালাইছে এরা আসলে সময়ই পায় নাই নিজেদের আখের গোছানোর জন্য। এরা সময়ই পায় নাই দেশ নিয়ে আসলে খুব মোটা দাগে ভাবার। অল্প কিছু মানুষ অল্প সময়ের জন্য হয়তো আসছিল, সেটা আমি মোটা দাগে বলতেছি। ভালো মানুষ কেউ না কেউ হয়তো ছিল অল্প সময়ের জন্য। তো ফলে আমাদের দেশের উন্নয়ন সম্ভব হয়নি। আর যদি আমরা যদি মনে করি যে আমাদের দেশে টাকা নাই, গরিব দেশ, বিষয়টা কিন্তু ভুল হবে। কারণ প্রতি বছর যে পরিমাণ রেমিটেন্স যায়, গত 24-25 অর্থ বছরে $30 বিলিয়ন কিন্তু বাংলাদেশে গেছে। ফলে টাকা কিন্তু সরকারের আছে, কিন্তু এটা কাজে লাগানো সম্ভব হইতেছে না। যেই পরিমাণ টাকা যায় বাইরে থেকে, প্রায় কাছাকাছি পরিমাণ অর্থ কিন্তু আবার পাচার হয়ে যায়। এই যে এখন বাংলাদেশ থেকে যারা ভেগে গেছে বিভিন্ন দেশে এমপি মন্ত্রীরা আছে, তারা কিভাবে চলতেছে, তারা কিন্তু আগেই তাদের টাকা ওখানে পাচার করে দিছে। ফলে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে প্রশ্ন করা যে আসলে আমাদের দেশে কেন উন্নত হয় না। আমরা ইউরোপের রাস্তাঘাট দেখলে, পাবলিক ট্রান্সপোর্ট দেখলে আমরা খুব আফসোস করি যে আমাদের দেশে হয় এরকম নাই, এদেশে এরকম আছে। আসলে শুধু আফসোস করলে কিন্তু হবে না, আমাদেরকে আসলে কারণগুলো বের করতে হবে। আমার যদি ব্যবসা লস হয়, আমার কিন্তু কারণ খুঁজে দেখতে হবে যে আসলে আমার ব্যবসায় কেন লস হইতেছে, কোন জায়গায় আমার লস হইতেছে। তো আমাদের দেশের কারণটা খুবই সিম্পল, খুব জটিল কিছু না। যে রাষ্ট্র পরিচালনায় আমরা যাদেরকে দায়িত্ব দেই, সাধারণত যারা পুরাতন ব্যবস্থার যারা রাজনীতিবিদ, তারা কিন্তু সেগুলো নিয়ে তারা আসলে খুব একটা ভাবে না। তারা মনেই করে যে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে লুটপাটের জন্য। আমরা যতদিন আছি, আমরা বিরোধী দল যারা, তাদেরকে জেলে ভরবো, নিজেরা পয়সা কামাবো, জনগণের মতো থাকুক। কারণ আমাদের ছেলেবেলে পড়াশোনা করবে বাইরে। সাধারণত আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত না হওয়ার বড় কারণ হইল দুইটা জিনিস: শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা উন্নত এই কারণে না যে আমাদের রাজনীতিবিদদের ছেলেবেলে তারা বাইরে পড়াশোনা করে এবং তাদের চিকিৎসাও হয় বাইরে। ফলে উন্নয়ন আর মুখ দেখে না। এর বিদেশে, ইউরোপে বিশেষ করে, শিক্ষা একটা জাতির আসলে ভবিষ্যৎটা নির্মাণ করে, যে একটা জাতি ভবিষ্যতে কোন দিকে যাবে, কী রকম হবে, তার আচার আচরণ কেমন হবে। আমি একজনের দেখছি, বাংলাদেশি, একদিন বাসের থেকে নাইমা রাস্তার পাশে প্রস্রাব করে দিল। আমি বললাম যে ভাই আপনি এটা কী করলেন? সে আমার উপরে আরও খেপে গেল। অর্থাৎ সে শিক্ষাটা পায় নাই ছোটোবেলায়। হয়তো সে বাবা মা তাকে শেখাইতে পারে নাই, অথবা পরিবেশ, পারিপার্শ্বিকতা, সে হয়তো কোনো আসলে তার দোষ না, তার ভাগ্যে ছিল এটা যে সে একটা ভালো কিছু পায় নাই পরিবেশ, যার কারণে সে শিখে নাই। তো ইউরোপের স্কুলগুলোতে কিন্তু এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখায় যে আসলে তাদের সে কোথায় প্রস্রাব করবে, কিভাবে করবে, একদম ছোট বাচ্চাদেরকে শেখায়। তো কারণ হলো এটার উপর রাষ্ট্রের বাজেট আছে, পর্যাপ্ত পরিমাণ শিক্ষক শিক্ষিকা আছে, এবং রাষ্ট্র এই ব্যাপারে কনসার্ন, আসলে রাষ্ট্র এই ব্যাপারে সতর্ক। তো আমরা এক সময় আমাদের দেশে অভাব ছিল, আমাদের দেশের, আমি গ্রাম এলাকায় দেখছি প্রায় বাড়িঘরই মাটির ছিল। ওই বাড়িঘরগুলি কিন্তু আজকে বিল্ডিং হয়ে গেছে। কেন হয়েছে? কারণ আমরা ওইটার উপরে মেহনত করছি, আমরা চিন্তা করছি যে না, আমাদের এগুলো উন্নত করতে হবে। ইনভেস্টে বিপরীত দিকে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার সিস্টেম কিন্তু উন্নত হয় নাই। ওই চোররা যেমন চালাইতে এখনও চালাইতেছে। কাজেই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা সাধারণ জনগণ যে একটা কথা বলার স্বাধীনতা পাইছি, আমরা যে একটা রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করতেছি, এই সুযোগটা আমরা আবার, যদি আমরা এই সুযোগটা কাজে না লাগাইতে পারি, আগামী 100 বছর 200 বছরে আমরা এরকম সুযোগ পাবো কি না সেটা কিন্তু বলা যায় না। কাজেই রাষ্ট্র উন্নত করতে হইলে রাষ্ট্রের দায়িত্বশীল কারা হবে, এইটা নিয়ে যদি আমরা সতর্ক না হই, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরকম আমাদের থেকে আরও করুণ জীবন তাদের সামনে আসতেছে। আর আজকে যদি আমরা ভালো একটা পদক্ষেপ নেই, হয়তোবা উন্নতির দিকে যদি আমরা হাঁটা ধরি, তাহলে হয়তোবা গন্তব্যে পৌঁছাইতে আমাদের 50-60 বছর লাগতে পারে। হয়তোবা 50 বছর পরে, 100 বছর পরে আমাদের জীবনযাত্রা ইউরোপের মতো উন্নত হইতে পারে, যদি আমরা সেই দিকে হাঁটা ধরি। আজকের চীন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রোডাক্টিভ দেশ। চীন যদি প্রোডাক্ট বানানো বন্ধ করে দেয়, ইউরোপ আমেরিকার জনগণের শখ আহ্লাদ পূরণ হবে না। সস্তায় চীন প্রোডাক্ট দিতেছে। এই চীন কিন্তু একসময় অনাহারে কোটি কোটি মানুষ মারা গেছে চীনে। আর আজ থেকে 30-90 সালের পর থেকে
চীন সারা পৃথিবীতে তাদের প্রোডাক্ট সাপ্লাই করা শুরু করছে। তো তারা ইউরোপকে ফলো করছে এবং তাদের একটা চিন্তা ছিল যে আমাদেরকে আগে যাইতে হবে। তো কাজে আমরা যদি মনে করি যে আমাদের দেশটাকে আমরা ভালো করব, তাহলে দেশ পরিচালনায় কারা যাচ্ছে এই ব্যাপারে কিন্তু প্রত্যেক শ্রেণীর জনগণকে সচেতন হইতে হবে। তাহলেই সম্ভব একটা সুন্দর, একটা নিরাপদ, একটা জুলুমহীন, ইনসাফপূর্ণ বাংলাদেশের একটা উন্নত প্রজন্মের একটা ভবিষ্যতের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।